আমরা হুইটস্টোন ব্রিজ নীতির প্রমাণ এবং লাস্টে একটা ভিডিওতে আমরা দেখিয়েছিলাম যে কিভাবে হুইটস্টোন ব্রিজ সার্কিট প্র্যাকটিক্যালি তৈরি করা যায় এবং সেটা কিভাবে কাজ করে। তো তোমাদের কাছে একটা রিকোয়েস্ট, তোমরা এই প্লে লিস্টের এই অধ্যায়ের যে ভিডিওগুলো দেখবা সেই ভিডিওগুলো দেখার সময় অবশ্যই সিরিয়াল মেইনটেইন করে দেখবা। আগের ভিডিও পরে, পরের ভিডিও আগে, এইভাবে দেখবা না। তাহলে এভাবে দেখলে হবে কি, তোমাদের বুঝতে বা নোট করতে অসুবিধা হবে। ওকে, তাহলে চলো আজকের টপিকে আমরা চলে যাই। আজকে যেটা আমরা পড়বো সেটা হচ্ছে মিটার ব্রিজ। এই মিটার ব্রিজ হচ্ছে হুইটস্টোন ব্রিজ নীতির একটা অ্যাপ্লিকেশন। আমরা গত ক্লাসে যে হুইটস্টোন ব্রিজ সার্কিট পড়লাম, এই হুইটস্টোন ব্রিজ সার্কিটটা আসলে কি করে, এটা কি খায় নাকি মাথায় দেয়, সেটাই আজকে দেখবো। তো মিটার ব্রিজ হচ্ছে এমন একটা যন্ত্র, এটা আসলে কাজ করে হুইটস্টোন ব্রিজ নীতির প্রিন্সিপাল নিয়ে। তো প্রথমে আমরা হুইটস্টোন ব্রিজ সার্কিটের ক্রিয়ানীতিটা একটু বলে নিই। এই হুইটস্টোন ব্রিজ সার্কিটে এরকম 4টা রোধ ব্যবহার করা হয়। এই 4টা রোধ এভাবে যুক্ত থাকে, এটাকে আমরা বলি পি, এটাকে আমরা বলি কিউ, এটাকে আমরা বলি আর এবং এটাকে আমরা বলি এস। দেখো একটা বর্গ সার্কিটের মতো হয়েছে। তো এর বিপরীত কৌণিক বিন্দু হচ্ছে এটা, এই বিন্দুটাকে আমরা বললাম সি বিন্দু এবং এই বিন্দুটাকে বললাম ডি বিন্দু। আর এর বিপরীত কৌণিক বিন্দু হচ্ছে এটা, এটাকে আমরা বললাম এ বিন্দু এবং এটাকে আমরা বললাম বি বিন্দু। তো সি থেকে ডি এই যে কৌণিক বিন্দু, এর মাঝখানে আরেকটা রোধ যুক্ত থাকে, যে রোধটাকে আমরা বলি হচ্ছে জি রোধ। এবং এই সার্কিটে একটা সাপ্লাই দরকার, এই সাপ্লাইটা আমরা দিই হচ্ছে এ বিন্দু এবং বি বিন্দুর মাঝখানে একটা ব্যাটারি বা সাপ্লাই ভোল্টেজ যুক্ত করে। অর্থাৎ এই সার্কিটের সাপ্লাইটা আসে হচ্ছে এখান থেকে, এটা প্লাস টার্মিনাল, এটা মাইনাস টার্মিনাল। তো হুইটস্টোন ব্রিজ সার্কিট হচ্ছে এটা। কিন্তু আমাদের আসলে আলোচনা হুইটস্টোন ব্রিজ সার্কিটটা নিয়ে না, আমাদের আলোচনা হচ্ছে হুইটস্টোন ব্রিজ সার্কিটের ব্যালেন্সড কন্ডিশন নিয়ে, অর্থাৎ ব্যালেন্সড হুইটস্টোন ব্রিজ সার্কিট। তো ব্যালেন্সড হুইটস্টোন ব্রিজ সার্কিটে কি ঘটনা ঘটে, এই যে মিড রেজিস্ট্যান্স আছে মাঝখানের যে রোধটা, এর মধ্য দিয়ে কারেন্ট, মনে করো সেটা হচ্ছে আইজি, অর্থাৎ জি রোধের মধ্য দিয়ে কারেন্ট। এই কারেন্টের মানটা যদি কোনোভাবে জিরো হয়, আইজি যদি জিরো হয়, তাহলে আইজি ইকুয়াল টু জিরো। এই কথা মানে কি, এই সি বিন্দু এবং ডি বিন্দুর দুইটা বিন্দুর বিভব সমান, অর্থাৎ সি বিন্দু এবং ডি বিন্দুর মধ্যে কোনো পটেনশিয়াল ডিফারেন্স নাই। কারণ এই দুই বিন্দুর মধ্যে যদি বিভব পার্থক্য থাকতো তাহলে ওহমের সূত্র অনুযায়ী কারেন্ট যেত। যেহেতু কারেন্ট যাচ্ছে না, তাহলে এই বিন্দু আর এই বিন্দুর বিভব সমান, অর্থাৎ আইজি যদি জিরো হয় তাহলে ভিসি এবং ভিডি এই দুই বিন্দুর বিভব পরস্পর সমান। এবং তখন আমরা একটা জিনিস প্রমাণ করে দেখাইছি, যদি এটা হয় তখন এই যে পি বাই কিউ এবং আর বাই রোধ, অর্থাৎ যে রোধের অনুপাত, এরা পরস্পর সমান হয়, অর্থাৎ পি বাই কিউ ইকুয়াল টু হয় আর বাই এস। এটা আমরা গত ক্লাসে কিন্তু প্রমাণ করে দেখিয়েছি। তো এটা আমাদের ছিল হচ্ছে ব্যালেন্সড হুইটস্টোন ব্রিজ সার্কিটের কন্ডিশন। তাহলে আমরা কন্ডিশনটা বলি, যদি কারেন্ট মিড রেজিস্ট্যান্সের মধ্য দিয়ে কারেন্ট যদি শূন্য হয় তাহলে পি বাই কিউ ইজ ইকুয়াল টু হবে আর বাই এস, অথবা যদি পি বাই কিউ ইজ ইকুয়াল টু আর বাই এস এরা যদি অনুপাতটা সমান হয় তাহলে মিড রেজিস্ট্যান্সের মধ্য দিয়ে কোনো কারেন্ট যাবে না। অর্থাৎ তুমি এটা হলে এটা বা এটা হলে এটা, দুইভাবেই তুমি বলতে পারো। এখন এই যে মিড রেজিস্ট্যান্স, এর মধ্যে দিয়ে যে কোনো কারেন্ট যাচ্ছে না, সেটা তুমি কিভাবে বুঝবে? তো সেটা বোঝার জন্য আমরা করি কি, এখানে আর কোনো রোধ ব্যবহার করি না, এখানে আমরা সরাসরি একটা গ্যালভানোমিটার ব্যবহার করি। এখন কেন গ্যালভানোমিটার ব্যবহার করি? এই গ্যালভানোমিটার হচ্ছে তড়িৎ প্রবাহের অস্তিত্ব নির্ণয় করে। যদি কারেন্ট এই তারের মধ্য দিয়ে প্রবাহিত হয়, অর্থাৎ গ্যালভানোমিটারের মধ্য দিয়ে প্রবাহিত হয়, তাহলে গ্যালভানোমিটারের কাঁটা বিক্ষেপ দিবে। মনে করো কারেন্ট যাচ্ছে নিচের দিকে, তাহলে গ্যালভানোমিটারের কাঁটা বিক্ষেপ দিবে এদিকে। মনে করো কারেন্ট যাচ্ছে উপরের দিকে, তাহলে গ্যালভানোমিটারের কাঁটা বিক্ষেপ দিবে এদিকে। আর যদি কারেন্ট নাই যায়, অর্থাৎ কারেন্ট যদি শূন্য হয়, তাহলে গ্যালভানোমিটারের কাঁটা কোনো বিক্ষেপ দিবে না, না এদিকে না এদিকে, তাহলে কাঁটাটা থাকবে একেবারে সোজাসুজি হয়ে। এখন তুমি বলতে পারো তাহলে রোধ কোথায় গেল? রোধ হচ্ছে যে গ্যালভানোমিটার, তার তো একটা রোধ আছে, গ্যালভানোমিটারের কয়েলের রোধ, সেই কয়েলের রোধটাকে আমরা বলি হচ্ছে জি রেজিস্ট্যান্স। এখন এই ব্যালেন্সড হুইটস্টোন ব্রিজ সার্কিটের নীতির উপর ভিত্তি করে আমরা একটা যন্ত্র তৈরি করব, যে যন্ত্রের সাহায্যে অজানা রোধ পরিমাপ করা যায়। আমি আবারও বলতেছি, কি করা যায়? অজানা রোধ পরিমাপ করা যায়, সেই যন্ত্রটাকে বলা হয় মিটার ব্রিজ। তো প্রথমে দেখো, মিটার ব্রিজ সম্পর্কে আমার কোনো জানাশোনা নাই, আমি সাপোজ মিটার ব্রিজ জানি না। আমাদের টার্গেট হচ্ছে আমরা অজানা রোধ পরিমাপ করব, কার সাহায্যে? এরকম একটা সার্কিটের সাহায্যে, অর্থাৎ ব্যালেন্সড হুইটস্টোন ব্রিজ সার্কিটের কন্ডিশনের সাহায্যে। তো মনে করো তোমাকে কেউ একটা পরিবাহী তার এনে দিল, মনে করো এটা হচ্ছে একটা পরিবাহী তার বা একটা অজানা রোধ। তোমাকে এটা দিয়ে বললো কি, এই যে অজানা রোধ এর মান কত সেটা তুমি একটু বের করে দাও। এখন তুমি যেহেতু জ্যোতিষী না, তুমি এটাকে হাতে নিয়ে বা চোখ দিয়ে দেখে তো আর তুমি এর রোধের মান কত সেটা বলে দিতে পারবে না, সেটা অসম্ভব ব্যাপার। তাহলে তোমার কি করতে হবে? এই যে রোধটাকে বা এই পরিবাহী তারটাকে নিয়ে কোনো একটা এক্সপেরিমেন্ট করতে হবে, পরীক্ষা, পর্যবেক্ষণ এবং ক্যালকুলেশনের মাধ্যমে তুমি তখন বলতে পারবা যে এই যে অজানা রোধ তার মান হচ্ছে এত। এছাড়া কিন্তু সম্ভব না। তো এটা আমরা করব হচ্ছে এই সার্কিটটাকে কাজে রাখি। তো দেখো এটাকে আমাকে কিভাবে করা যায়। মনে করো কেউ আমাকে একটা অজানা রোধ দিছে, আমি সেই অজানা রোধটাকে এখানে আঁকতেছি। এই অজানা রোধের মান কত আমি জানি না, তো আমাকে বলছে এই অজানা রোধের মানটা কত, এটা আমাদের বের করে দিতে। তো
তো তখন আমি করব কি, প্রথমে থেকে আমি আগে একটা সার্কিট তৈরি করে রাখবো। এরকম একটা সার্কিট বানাবো যেখানে আমি এরকম তিনটা নন রেজিস্ট্যান্স ব্যবহার করবো, যে এই তিনটা রেজিস্ট্যান্সের মান আমি জানি। মনে করো এটাকে আমরা বললাম পি, যার মান হচ্ছে 2 ওহম, এটাকে আমরা বললাম আর, এটার মান হচ্ছে 3 ওহম, এটাকে আমরা বললাম এস, এটার মান মনে করো 6 ওহম। এবং এই যে দুই বিন্দু, এই বিন্দুর মাঝখানে আমি একটা ব্যাটারি যুক্ত করে দিলাম, এবং এই বিন্দু আর এই বিন্দুর মাঝখানে আমি একটা এই মনে করো গ্যালভানোমিটার যুক্ত করে দিলাম। গ্যালভানোমিটার যুক্ত করলে গ্যালভানোমিটারের মধ্যে দিয়ে কারেন্ট গেলে গ্যালভানোমিটারে কাটা বিক্ষেপ দিবে, যেটা আমি চোখে দেখে বুঝতে পারবো। আর এই বিন্দু আর এই বিন্দুর মাঝখানে কিন্তু আমি দেখো কোনো রোধ যুক্ত করি না। এখন তুমি আমাকে যে অজানা রোধটা দিছো, এই অজানা রোধটা নিয়ে আমি এখানে এসে বসাবো। বসানোর পরে যদি দেখি এই গ্যালভানোমিটারের মধ্য দিয়ে কারেন্ট যাচ্ছে, অর্থাৎ গ্যালভানোমিটারের কাটা বিক্ষেপ দিয়ে উঠছে, তাহলে আমি বুঝতে পারবো যে এরা ব্যালেন্স কন্ডিশনে নাই। কিন্তু যদি দেখি এর মধ্যে দিয়ে বিক্ষেপ দিচ্ছে না, অর্থাৎ মনে করো গ্যালভানোমিটারের কাঁটাটা এভাবে আছে। গ্যালভানোমিটারের কাঁটা কিভাবে কাজ করে, এই যে তোমরা অনেক সময় দেখবা যে মোটরসাইকেলের স্পিডোমিটার যেমন আর কি, যে এটা হচ্ছে 0, এটা 1 2 3, আবার এদিকেও থাকে 1 2 3। তো কাঁটার বিক্ষেপ মনে করো এদিকেও দিতে পারে গ্যালভানোমিটারের কাঁটা, অনুরূপভাবে এদিকেও দিতে পারে। আর যদি এরকম 0 সোজাসুজি থাকে তার মানে কোনো কারেন্ট যাচ্ছে না, যেটা আমি চোখে দেখে গ্যালভানোমিটার স্ক্রিনে দেখে বুঝতে পারবো। তো গ্যালভানোমিটার আমি স্ক্রিনে দেখলাম যে 0-তে আছে, তো তখন আমি বুঝলাম যেহেতু 0-তে আছে তাহলে আইজি এর মান হয়ে যাচ্ছে 0, অর্থাৎ এর মধ্যে দিয়ে কোনো কারেন্ট প্রবাহিত হচ্ছে না। আমি মনে করি এই অজানা রোধের মানকে বললাম কিউ। তাহলে আমাদের টার্গেট কি, আমাদের টার্গেট হচ্ছে এই অজানা রোধের মানটা বের করা। তাহলে আমরা দেখে ফেলছি যে আচ্ছা এই কাটা বিক্ষেপ দেয়নি, অর্থাৎ এর মধ্যে দিয়ে কোনো কারেন্ট নাই। তাহলে যখনই কারেন্ট নাই তখন ব্যালেন্স রেজিস্ট্যান্স সার্কিটের কন্ডিশন, এবং কন্ডিশনটা কি ছিল, পি ডিভাইডেড বাই কিউ ইজ ইকুয়াল টু হবে আর ডিভাইডেড বাই এস। তাহলে তখন আমি দেখো এই মানটা তো জানি, পি এর মান 2 বসাই দিলাম, কিউ এর মান জানি না, বের করতে হবে। আর এর মানও জানি 3 বসাই দিলাম, এস এর মানও জানি 6 বসাই দিলাম। তাহলে জানি না কার মান, কিউ এর মান। তাহলে ক্যালকুলেশন করে এখান থেকে দেখো কিউ এর মান আমি পাচ্ছি কত, 4 ওহম। তাহলে তুমি আমাকে যে অজানা রোধটা দিছো, আমি তখনই বলে দিলাম যে ভাই এই অজানা রোধের মান হচ্ছে 4 ওহম। এই অজানা রোধের মান আরেকটা ভাবে বের করা যায়, সেটা হচ্ছে মাল্টিমিটার যন্ত্রের সাহায্যে। মাল্টিমিটার কি, মনে করো এটা হচ্ছে রোধ, তো মাল্টিমিটারের দুই প্রান্ত, মাল্টিমিটার হচ্ছে একটা যন্ত্র আর কি, মাল্টিমিটার দুই প্রান্তে রোধের দুই প্রান্তের অ্যাক্রসে ধরবে, ধরলে মাল্টিমিটার স্ক্রিনে দেখাই দেবে যে এই রোধের মান হচ্ছে 10 ওহম, 4 ওহম, 5 ওহম, এভাবে দেখাই দেবে। তো মনে করো আমাদের কাছে মাল্টিমিটার নাই, আমরা চাই এই সার্কিটের সাহায্যে কয়টা জানা রোধের সাহায্যে একটা অজানা রোধ বের করতে। তো এখানে দেখো আমি কয়টা জানা রোধ ছিল, টি আর এস, অর্থাৎ 3টা জানা রোধ, তার সাহায্যে আমি এই একটা আননোন রোধের মানটা বের করছি। এখন এখানে একটা সমস্যা আছে। সমস্যা হচ্ছে কি, কেউ মনে করো আমাকে আরেকটা রোধ দিল, আরেকটা রোধ মনে করো এই যে লাল রোধটা, এটা দিয়ে একটু বুঝাচ্ছি যে আরেকটা রোধ, এই রোধটার মান কত সেটা আমাকে বের করে দিতে বলবো। এখন আমি তাহলে কি করব, আমি এই দুই বিন্দুর মাঝখান দিয়ে এই যে আগের রোধটা এটা খুলে ফেলবো। খুলে ফেলার পরে এই যে আমাকে এবার অজানা রোধটা দিছে, লাল রোধটা, ওই রোধটা নিয়ে এবার এখানে বসাবো। এখন দেখো এই যে নীল রোধটা, তার মান কত ছিল, তার মান ছিল কিন্তু 4 ওহম। এখন এই লাল রোধটা বসালাম, এটা হচ্ছে অন্য একটা রোধ, সে দ্যাট ধরে নাও যে এই রোধের মান হচ্ছে 8 ওহম। ওকে, আমি এটা জানি না, এটা আমি বের করতে চাই। এখন আমি যদি ওই রোধটা এখানে বসাই, তাহলে দেখো কোনোভাবেই কিন্তু গ্যালভানোমিটারের মধ্য দিয়ে কারেন্ট শূন্য হবে না। এবার দেখবে এই কাটা হয় এদিকে নয়তো এদিকে বিক্ষেপ দিছে। কেন, কারণ এখানে যদি মান 4 হতো তাহলে গ্যালভানোমিটারের কাটা কোনো বিক্ষেপ দিত না, কিন্তু 4 ব্যতীত যদি অন্য কিছু থাকে, অন্য কোনো অজানা রোধ থাকে, তাহলে কিন্তু কাটা অবশ্যই বিক্ষেপ দিবে। এবার তুমি দেখো এখানে এই রোধের জন্য কাটার বিক্ষেপ দিছে, তাহলে তুমি কিন্তু ব্যালেন্স কন্ডিশনার খাটাইতে পারবে না, পি বাই কিউ ইজ ইকুয়াল টু আর বাই এস লিখতে পারবে না। তাহলে এবার দেখো লাল রোধের মান কিন্তু তুমি বের করতে পারবে না। এবার মনে করো কেউ তোমাকে আরেকটা রোধ দিল যার মান হচ্ছে 9 ওহম, সেই 9 ওহম এখানে বসাও তুমি কিন্তু অজানা রোধের মানটা বের করতে পারবে না। তাহলে তুমি দেখো এই সার্কিট দিয়ে তুমি শুধুমাত্র একটা অজানা রোধের মান বের করতে পারো, এবং সেটা হচ্ছে 4 ওহম। 4 ওহম ছাড়া কিন্তু তুমি আর কোনো অজানা রোধের মান তুমি বের করতে পারবে না। তাহলে এটা কিন্তু একটা সমস্যা। তাহলে তখন তোমার কি করতে হবে, এরকম বিভিন্ন অজানা রোধের মান বের করার জন্য তোমার অনেকগুলো সার্কিট তৈরি করতে হবে। যেমন এটার সাহায্যে কত করা যাবে, 4 ওহম। অনুরূপভাবে তুমি এরকম মনে করো আরেকটা সার্কিট তৈরি করবে যার সাহায্যে পরিমাপ করা যাবে 5 ওহম। আরেকটা সার্কিট তৈরি করবা যার সাহায্যে পরিমাপ করা যাবে 8 ওহম। আরেকটা সার্কিট তৈরি করবা যার সাহায্যে পরিমাপ করা যাবে 9 ওহম। এভাবে তোমার মনে করো আননোন হাজার হাজার রেজিস্ট্যান্সের জন্য আননোন হাজার হাজার সার্কিট তৈরি করা লাগবে। তো এটা তো এই ব্যাপারটা তো মুশকিল, এরকম তো করা যায় না। তো আমি চাচ্ছি কি যে আমি একটা সার্কিট তৈরি করব, একটা যন্ত্র তৈরি করব, যে যন্ত্রের সাহায্যে দুনিয়ার যত অজানা রোধ আছে সব অজানা রোধের মান বের করা যাবে। তাহলে আমাদের টার্গেট কিন্তু একটা সার্কিট তৈরি করা, এরকম হাজার সার্কিট তৈরি করা না।
এখানে দেখো আমরা তিনটা নন রেজিস্ট্যান্সের সাহায্যে একটা আননোন রেজিস্ট্যান্সের মান বের করছি। এখন আমরা এই তিনটা নন রেজিস্ট্যান্স নিব না, যে একটা দুইটা তিনটা নন রেজিস্ট্যান্স আমার দরকার নেই, আমি একটা নন রেজিস্ট্যান্স পাইলেই হবে। তো দেখো এই কাজটা কিভাবে করা যায়। তাহলে আবারও বলি, আমরা কি করতে চাচ্ছি যে এত সার্কিট তৈরি করব না, আমরা একটাই সার্কিট তৈরি করব, যে সার্কিটের সাহায্যে তুমি আমাকে যে কোনো অজানা রোধের মান দাও, আমি সেটার মান মেজার করে দিতে পারবো। তাহলে এবার দেখো কি করা যায় তার জন্য। তো তার জন্য মনে করো এই যে পি, এটা হচ্ছে আমাদের নন রেজিস্ট্যান্স, এই পি এর মানই আমি শুধুমাত্র জানি। আর এই কিউ, এটা হচ্ছে আমাদের আননোন রেজিস্ট্যান্স, এর মানটা আমাদের বের করতে হবে, অর্থাৎ কিউ এর মান আমাদের মেজার করতে হবে। এই আর আর এস কে আগে যখন ফিক্সড করা আছে 3 আর 6, এই যে ফিক্সড করে দিয়েছে, এরকম ফিক্সড করলে হবে না, এরকম ফিক্সড করলে তোমার একটা আননোন রোধের জন্য এরকম একটা সার্কিটই হবে। তাহলে আমরা কি করব, এই আর আর এস কে এরকম ফিক্সড করব না, এই আর আর এস কে তুলে, এই দুইটা রোধকে তুলে আমরা করব কি, এখানে একটা পরিবাহী তার লাগাই দিলাম। এই যে মনে করো একটা পরিবাহী তার এইভাবে যুক্ত করে দিলাম এই এ আর বি বিন্দুর মধ্যে, যেটা আর আর এস রোধ হিসেবে কাউন্ট হবে। এই পরিবাহী তারের, অনেকে বলতে পারো পরিবাহী তারের তো কোনো রোধ নেই, পরিবাহী তারের কিছুটা হলেও তো রোধ থাকবে, সেটা যে তারই হোক অবশ্যই তার রোধ থাকবে। এই এ আর বি বিন্দুর মধ্যে এই যে পরিবাহী তারটা আমি যুক্ত করছি, এটাই এবার কাউন্ট হবে আর এবং এস রেজিস্ট্যান্স হিসেবে। এখন তুমি বলতে পারো কোনটা আর এবং কোনটা এস, এটা পুরাটাই মিলেই তো আর আর এস। এটার জন্য আমরা করবো কি, এই যে গ্যালভানোমিটারটা আছে, এই গ্যালভানোমিটারের এই প্রান্তে একটা জকি যুক্ত করব। জকি, জকি কি, জকি হচ্ছে একটা মেটালিক রড, এরকম মনে করো যে একটা মেটালিক রড, এর মাথাটা এরকম এই যে কলমের মতো একটু সুচালু থাকে, তোমরা দেখবা মেকারের দোকানে এরকম জকি থাকে, জকি দিয়ে সার্কিটের বিভিন্ন পয়েন্টে টাচ করানো যায়। যেমন এই যে গ্যালভানোমিটারের সাহায্যে জকিটা যুক্ত আছে, আমি যদি এখানে টাচ করায় রাখি, তাহলে দেখো খেয়াল করো, এইখান থেকে এই পর্যন্ত হবে আর রেজিস্ট্যান্স, অর্থাৎ এই তারের তো একটা রোধ আছে, তাহলে এতটুকু রোধ হবে হচ্ছে আর রোধ, মানে এই ব্যাপারটা হচ্ছে এরকম যে এই রোধটুকু হচ্ছে আর রোধ। আর এখান থেকে দেখো খেয়াল করো, এতটুকু যে তার আছে, এই তারের রোধটা কাউন্ট হবে হচ্ছে এস রোধ হিসেবে। তাহলে ব্যাপারটা কি হচ্ছে, আমি যেখানে জকিটা টাচ করাচ্ছি, এই এ বিন্দু থেকে ওই বিন্দু পর্যন্ত আর রোধ, এবং এই বি বিন্দু থেকে এই বিন্দু পর্যন্ত হচ্ছে এস রোধ। তাহলে ব্যাপারটা হচ্ছে এরকম। এখন এই তারের যে রোধ থাকবে, এখন এই জকি যুক্ত করার সুবিধা হলো আমি এই আর আর এস কে চেঞ্জ করতে পারি। দেখো এটা আর এবং এটা এস, সব সময় কিন্তু এতটুকু আর এবং এতটুকু এস থাকবে না। আমি যদি জকিটাকে এখানে যুক্ত না করে, আমি যদি জকিটাকে এখানে যুক্ত করি, সাপোজ এখানে যুক্ত করলাম, তাহলে দেখো এবার কিন্তু আর আর এস চেঞ্জ হয়ে গেছে। দেখো আগে কি ছিল, আর আর এস ফিক্সড ছিল, এই ফিক্সড কিন্তু এবার থাকতেছে না। এখন এইখান থেকে এই বিন্দু পর্যন্ত কাউন্ট হচ্ছে, এখান থেকে এই বিন্দু পর্যন্ত কাউন্ট হচ্ছে আর রোধ, এবং এইখান থেকে এই বিন্দু পর্যন্ত কাউন্ট হচ্ছে এস রোধ। এইভাবে দেখো আমি যেখানেই যুক্ত করি না কেন, আর আর এস এর মান কিন্তু আমি চেঞ্জ করতে পারতেছি, আর আর এস কিন্তু এবার আর ফিক্স থাকতেছে না। তো ফিক্স না থাকার সুবিধা কি, আমাদের লাগবে হচ্ছে অনুপাত। দেখো পি বাই কিউ ইজ ইকুয়াল টু লাগবে হচ্ছে আর বাই এস। এখন দেখো এই যে এই পাশে লাগবে আর বাই এস এর অনুপাত, তাহলে আমি মনে করো এতটুকুর মধ্যে আর বাই এস এর অনুপাতটা ডিটারমাইন করতে পারবো, কোনো সমস্যা নেই। আর পি এর মান আমার জানা, এই কিউ এর মানটা আমি অজানা রোধ এই সূত্র দিয়ে বের করতে পারবো। তো এটা হচ্ছে আমাদের সার্কিটের নীতিটা, দেখলাম যে কিভাবে কাজটা করে মিটার ব্রিজ। এখন এর উপর ভিত্তি করে আমরা আসলে যন্ত্রটা কিভাবে তৈরি করব, মানে আমরা এখন মিটার ব্রিজে যাচ্ছি আর কি। তো মিটার ব্রিজ কিভাবে তৈরি করা যায় সেটা একটু আমরা দেখবো, কনস্ট্রাকশনটা আমরা একটু দেখবো। তো যন্ত্রটা তৈরি করার জন্য করা হয় কি, একটা কাঠের বোর্ড দেওয়া হয়, বেশ লম্বা একটা কাঠের বোর্ড। কাঠের বোর্ড নেওয়ার পরে এখানে এল শেপের দুইটা কপারের পাত এভাবে বসানো থাকে, এই একটা এই একটা, এরকম দুইটা কপারের পাত বসানো থাকে এল শেপের। এই বিন্দুতে এখানে একটা স্ক্রু থাকে, এখানে একটা স্ক্রু থাকে, এই দুইটা স্ক্রুর মাঝে এরকম একটা সরু চিকন তার যুক্ত করা থাকে। এটাই হচ্ছে সেই মিটার ব্রিজের তার। এই যে এ থেকে বি বিন্দুর মধ্যে, মানে এই বিন্দু হচ্ছে আমার এ বিন্দু, আর এই যে বিন্দুটা, এই বিন্দুটা হচ্ছে আমার বি বিন্দু। আর এই যে মাঝখানে এখানে একটা সোজা আই শেপের একটা কপারের পাত থাকে, এখানে একটা স্ক্রু থাকে, এখানে একটা স্ক্রু থাকে, আবার এখানে একটা স্ক্রু থাকে, এখানে একটা স্ক্রু থাকে। এই যে এটা হচ্ছে আমি জানা রোধ বসাইতে পারি, তাহলে এখানে মাঝখানে আমি বসাবো অজানা রোধ। তো মনে করো এটা হচ্ছে আমাদের এই যে জানা রোধ নন রেজিস্ট্যান্স, এখানে এই যে বসাই দিলাম, এইটা হচ্ছে আমাদের পি, আর এটা হচ্ছে আমাদের অজানা রোধ, এটা হচ্ছে আননোন রেজিস্ট্যান্স, এটা হচ্ছে আমাদের কিউ। তাহলে আমরা একটু এখানে লিখি, এটা হচ্ছে নন আর এটা হচ্ছে আননোন। এখন আমাদের টার্গেট কিন্তু এই কিউ এর মানটা বের করা। পি আমি জানি, তার সাহায্যে আমি বের করতে হবে কিউ এর মানটা। এ থেকে বি বিন্দুর মধ্যে নেওয়া হয় হচ্ছে 1 মিটার দৈর্ঘ্যের একটা তার। এই কারণে এই যন্ত্রের নামটাই হচ্ছে মিটার ব্রিজ, অর্থাৎ এখানে ব্যবহার করা হয় 1 মিটার দৈর্ঘ্যের একটা সরু চিকন তার। এই তারটা নেওয়ার একটা বৈশিষ্ট্য আছে,
এই তারটা তোমার নিতে হবে ইউনিফর্ম ক্রস সেকশন এরিয়ার একটা তার। ইউনিফর্ম ক্রস সেকশন এরিয়া কি? তারটাকে যদি আমি এইভাবে আঁকি, তারটা দেখতে এরকম হবে। তো এর দেখো এই পাশে এটাই হচ্ছে তার প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল, ক্রস সেকশন এরিয়া। এই ক্রস সেকশন এরিয়া যেন এ থেকে বি বিন্দু পর্যন্ত পুরা তারেরই সমান থাকে, অর্থাৎ এরকম হলে হবে না। মনে করো এখান থেকে এখানে চিকন ছিল, এইখানে এসে মোটা হয়ে গেছে, অর্থাৎ এখানে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল বেশি আর এখানে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল কম, এরকম তার নিলে কিন্তু হবে না। অর্থাৎ আমার কি কেমন তার নিতে হবে? ইউনিফর্ম ক্রস সেকশন এরিয়ার তার নিতে হবে, অর্থাৎ সব জায়গার প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল যেন সমান থাকে। তাহলে দেখো আমি সবকিছু যুক্ত করছি, এটা আমার এ বিন্দু, এটা আমার বি বিন্দু। এই যে সি বিন্দু, সি বিন্দু কি? পি এবং কিউ এর সংযোগ বিন্দু। এই দেখো পি এবং কিউ এর সংযোগ বিন্দু, এটা এই যে কপারের যে প্লেটটা এর উপরে, এটাকে আমরা বলবো এটা হচ্ছে সি বিন্দু। এই সি বিন্দু থেকে একটা তার বের করে নিয়ে আসে, তারের মাঝখানে আমি যুক্ত করবো হচ্ছে গ্যালভানোমিটার, আর এই গ্যালভানোমিটারের আর একটা প্রান্তে যুক্ত থাকবে হচ্ছে একটা জকি, এই যে সেই জকিটা। তো জকিকে আমি এরকম টাচ করাতে পারবো, এটাকে টেনে এদিকেও নিতে পারবো, আবার এটাকে টেনে এদিকেও নিতে পারবো, সেই ক্ষেত্রে আর এর মান আর এস এর মান পরস্পর চেঞ্জ হতে থাকে। এবং এই যে পুরো কাঠামোটা, এই কাঠামোটা প্লেসড করা থাকে একটা কাঠের বোর্ডের উপরে। তো এখানে এই যে তারের দৈর্ঘ্য তো 1 মিটার, এর নিচে এখানে একটা স্কেল বসানো থাকে, এই স্কেলের সাহায্যে আমরা এই দৈর্ঘ্যটা পরিমাপ করতে পারি। এরকম এখানে এটা 0 সেন্টিমিটার থেকে শুরু করে এটা হচ্ছে যে 100 সেন্টিমিটার পর্যন্ত, অর্থাৎ 1 মিটার মানে হচ্ছে 100 সেন্টিমিটার। এটা 1 মিটারের জন্য এটাকে বলা হয় মিটার ব্রিজ। আর এই এ বিন্দু এবং বি বিন্দুর মাঝখানে আমার একটা ভোল্টেজ সাপ্লাই দিতে হবে। এই যে এ বিন্দু আর এই যে বি বিন্দু, এই এ বিন্দু এবং এই যে বি বিন্দুর মাঝখানে আমি একটা ব্যাটারি যুক্ত করে দিলাম, এই ব্যাটারি দিয়ে সাপ্লাই। এখন কোন অজানা রোধের মান বের করতে গেলে আমরা কি করব? তো দেখো মিটার ব্রিজের এই একটা ফাঁক এবং এই একটা ফাঁক, তো এটাকে বলা হয় হচ্ছে ডান ফাঁক এবং এটাকে বলা হয় হচ্ছে বাম ফাঁক। এখন আমি যে কোনো একটা ফাঁকে, যে কোনো একটা প্রান্তে আমি একটা নন রেজিস্ট্যান্স এবং একটা আননোন রেজিস্ট্যান্স ব্যবহার করব। তো আমি এখানে দেখাইছি যে আমি এই যে ডান ফাঁকে একটা আননোন রেজিস্ট্যান্স অজানা রোধ এবং এই বাম ফাঁকে একটা নন রেজিস্ট্যান্স জানা রোধ আমি ব্যবহার করছি, যেটাকে প্রকাশ করছি পি দিয়ে, এবং আননোন রেজিস্ট্যান্সটাকে প্রকাশ করছি কিউ দিয়ে। তাহলে আমাদের টার্গেট হচ্ছে কিউ এর মানটা বের করা। তো তুমি যখন এক্সপেরিমেন্ট করবে তখন কিভাবে শুরু করবে? তুমি এইভাবে সার্কিটটাকে আগে যুক্ত করে নিবা। যুক্ত করে নেওয়ার পরে এবার তুমি এই যে জকিটাকে ধরবা, এই জকিটাকে ধরে নিয়ে এই বিন্দুর কাছাকাছি কোনো একটা বিন্দুতে যুক্ত করবা। মনে করো এই যে জকিটাকে টেনে নিয়ে এসে এই বিন্দুর কাছাকাছি একটা পয়েন্টে যুক্ত করলাম। এই কাছাকাছি পয়েন্টে যুক্ত করার পরে দেখবা কি এই যে গ্যালভানোমিটারের কাঁটা, এই গ্যালভানোমিটারের কাঁটা হয় এদিকে বিক্ষেপ দিছে নয়তো এদিকে বিক্ষেপ দিছে। তো আমি ধরে নিচ্ছি মনে করো গ্যালভানোমিটারের কাঁটাটা এদিকে বিক্ষেপ দিছে, অনেক বেশি বিক্ষেপ দিছে। এবার তুমি করবা কি এই গ্যালভানোমিটারের এই জকিটাকে এখান থেকে খুলে নিয়ে এই বি বিন্দুর কাছাকাছি কোনো একটা বিন্দুতে যুক্ত করবা। এবার দেখবা আগে যদি এদিকে বিক্ষেপ দেয় কাঁটাটা, এবার কাঁটাটা ঠিক তার উল্টা দিকে বিক্ষেপ দিছে। তাহলে তুমি তখন একটা ডিসিশন নিতে পারবা এইভাবে যে এই বিন্দু এবং এই বিন্দু অর্থাৎ এ এবং বি এর মাঝখানে এমন কোনো বিন্দু আছে যে বিন্দুতে গ্যালভানোমিটারের কাঁটা কোনো বিক্ষেপ দিবে না, অর্থাৎ গ্যালভানোমিটারের মধ্য দিয়ে কোনো কারেন্ট প্রবাহিত হবে না। তার জন্য তুমি কি করবা? যে কোনো এক প্রান্ত থেকে, অর্থাৎ এ থেকে শুরু করে, মনে করো আমাদের কলমটাই হচ্ছে জকি, এই বিন্দু থেকে শুরু করে আস্তে 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 এটাকে সরায়ে এদিকে নিতে থাকবে এবং তুমি দেখবা গ্যালভানোমিটারের কাঁটাটা আস্তে 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 জিরোর দিকে যাচ্ছে। অথবা তুমি চাইলে এই প্রান্ত থেকে শুরু করতে পারো, এই প্রান্ত থেকে টেনে আস্তে আস্তে এদিকে নিয়ে আসবা। এদিকে নিয়ে আসলে দেখবা কি এমন কোন একটা পয়েন্ট পাবা যে পয়েন্টে গ্যালভানোমিটারের কাঁটাটা একেবারে শূন্য দাগের সোজাসুজি আছে, অর্থাৎ গ্যালভানোমিটারের মধ্যে দিয়ে কোনো তড়িৎ প্রবাহিত হচ্ছে না। তাহলে যখন গ্যালভানোমিটারের মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহিত হচ্ছে না, তখন এই সার্কিটটা হুইটস্টোন-বি সার্কিটের ব্যালেন্স কন্ডিশনে চলে গেছে, এবং যখন ব্যালেন্স কন্ডিশনে চলে যাবে তখন P/Q ইকুয়াল টু হবে R/S। তো মনে করো আমি এই যে জকিটাকে এইখানে যুক্ত করার পরে, অর্থাৎ এই বিন্দুতে, ও বিন্দু এটাকে বললাম, ও বিন্দুতে যুক্ত করার পরে আমি এই গ্যালভানোমিটারের মধ্য দিয়ে কোনো কারেন্ট পাই না, অর্থাৎ গ্যালভানোমিটারের কাঁটাটা শূন্যতে বিক্ষেপ দিছে। তাহলে এ থেকে ও বিন্দু পর্যন্ত এই যে তারের দূরত্বটা, এই তারের রোধকে আমরা বলবো আর রোধ, এবং বি থেকে ও বিন্দু পর্যন্ত এই যে তারটা, এই তারের অংশের রোধকে আমরা বলবো এটা হচ্ছে এস রোধ। তুমি দেখো ঠিক এই সার্কিটটাই আর এস, এটা আর, এটা এস, এটা পি, এটা কিউ, এটা পি, এটা কিউ, ঠিক এই সার্কিটটাকে আমি এই যন্ত্রে ইমপ্লিমেন্ট করছি। এখানে যে বিন্দুতে জকি বসানোর পরে গ্যালভানোমিটারের কাঁটা কোনো বিক্ষেপ দিবে না, অর্থাৎ গ্যালভানোমিটারের মধ্যে দিয়ে কারেন্ট শূন্য হবে, এই বিন্দুটাকে বলা হয় নাল পয়েন্ট। এই যে আমাদের এখানে চিত্রে ও বিন্দু, এটাকে আমরা বলি নাল পয়েন্ট। এই নাল পয়েন্টে I = 0 হয়। তো আমাদের টার্গেট হচ্ছে এই অজানা রোধের মানটা, কিউ এর মানটা বের করা। তাহলে দেখো আমরা এইভাবে লিখবো যে P/Q হচ্ছে R/S। এখন কথা হচ্ছে তুমি তখন বলবা যে আর এর মান আর এস এর মান তো আমরা জানি না, তাহলে কিভাবে বের করতে পারবো?
দেখো আর রোধের মান এবং এস রোধের মান অর্থাৎ এতটুকু তার এ অংশের তার এবং এই ও থেকে বি অংশের তারের রোধের মান জানার কোনো দরকার নেই। কেন জানার কোনো দরকার নেই? ধরো এই যে তারটা, এই তারের একক দৈর্ঘ্যের রোধ এটা হচ্ছে সিগমা। এই এ থেকে ও বিন্দু পর্যন্ত এই যে দৈর্ঘ্যটা, এই দৈর্ঘ্যটা হচ্ছে এল। এখন এই টোটাল দৈর্ঘ্য হচ্ছে 100 সেন্টিমিটার। তাহলে আমি যদি বলি বলতো বি থেকে ও বিন্দু পর্যন্ত এই দৈর্ঘ্যটা কত, তাহলে এইখান থেকে এতটুকু যদি এল হয় তাহলে অবশ্যই এইখান থেকে এতটুকু হবে 100 সেন্টিমিটার, মানে সেন্টিমিটার এককে 100 মাইনাস হচ্ছে এল, এটা হচ্ছে সেন্টিমিটার। তুমি যদি মিটারে করো তাহলে 1 মাইনাস হচ্ছে এল। তাহলে এতটুকু তারের দৈর্ঘ্য এল এবং এতটুকু তারের দৈর্ঘ্য হচ্ছে 100 মাইনাস এল। তাহলে আমরা এটুকু তো বলতে পারি যে P ডিভাইডেড বাই Q ইকুয়াল টু R মানে হচ্ছে L দৈর্ঘ্যের তারের রোধ এবং S মানে হচ্ছে 100 মাইনাস L দৈর্ঘ্যের তারের রোধ। তারের একক দৈর্ঘ্যের রোধ কত? সিগমা। তাহলে আমি যদি বলি একক দৈর্ঘ্যের রোধ হচ্ছে সিগমা, তাহলে L দৈর্ঘ্যের রোধ কত? তাহলে L দৈর্ঘ্যের রোধ হবে হচ্ছে সিগমা ইনটু L। সংজ্ঞা মতে এটাই কি? R না? বুঝতে পারছো? দেখো একক দৈর্ঘ্যের রোধ হচ্ছে সিগমা, তাহলে L দৈর্ঘ্যের রোধ হচ্ছে L ইনটু সিগমা এবং এই L ইনটু সিগমা মানেই হচ্ছে R। তাহলে R এর জায়গায় আমি বসাই দিতে পারি L ইনটু সিগমা। অনুরূপভাবে একইভাবে একক দৈর্ঘ্যের রোধ যদি সিগমা হয় তাহলে 100 মাইনাস L দৈর্ঘ্যের রোধ কত? তাহলে 100 মাইনাস L ইনটু হচ্ছে সিগমা। তাহলে দেখো এই যে একক দৈর্ঘ্যের রোধ আমার কোনো জানারই দরকার নেই, কারণ অনুপাতে উপর থেকে নিচ থেকে কাটাকাটি। যদি কাটাকাটি হয়ে যায় তাহলে সূত্র কি থাকে? P ডিভাইডেড বাই Q ইজ ইকুয়াল টু হচ্ছে L ডিভাইডেড বাই 100 মাইনাস L। এই সূত্রের সাহায্যে তুমি অজানা রোধের মান Q বের করতে পারবা, কারণ তোমার P হচ্ছে জানা। এবং তুমি এই মিটার স্কেলের সাহায্যে কোন বিন্দুতে যুক্ত করলে নাল পয়েন্ট পাওয়া যাচ্ছে, অর্থাৎ গ্যালভানোমিটারে কাটা কোনো বিক্ষেপ দিচ্ছে না, এটা তুমি চোখে দেখে এই দৈর্ঘ্যটাকে পরিমাপ করতে পারবা। মনে করো এটা হচ্ছে 0, এটা হচ্ছে 20 সেন্টিমিটার। তাহলে তুমি দেখলা যে হ্যাঁ 20 সেন্টিমিটার এসে আমি নাল পয়েন্টটা পাইছি, তাহলে তোমার এল এর মান হবে 20 আর 100 মাইনাস এল হবে 100 মাইনাস 20 অর্থাৎ 80। তাহলে তুমি এখানে এল এর মান বসাই দিলা, সাপোজ 20, এখানে এল এর মান বসাই দিলা 20 এবং পি এর মান তুমি জানো। তাহলে দেখো তো এই সূত্র দিয়ে তুমি কিউ অজানা রোধের মান বের করতে পারবা কিনা। তাহলে এইভাবেই আমরা মিটার ব্রিজের সাহায্যে কোনো অজানা রোধের মান নির্ণয় করি। মিটার ব্রিজের থিওরি তো আমরা পড়লাম, মিটার ব্রিজ কিভাবে কাজ করে, কোন সূত্রের উপর ভিত্তি করে আমরা অজানা রোধ বের করতে পারি সেটা আমরা দেখলাম। তো এখন দেখো একটা ম্যাথ বলছে, কি বলছে? একটি মিটার ব্রিজের ডান ফাঁকে 4 ওহম রোধ এবং বাম ফাঁকে একটি অজানা রোধ যুক্ত করে বাম প্রান্ত হতে 30 সেন্টিমিটার দূরে নিস্পন্দন বিন্দু পাওয়া গেল। এই নিস্পন্দন বিন্দু মানে হচ্ছে নাল পয়েন্ট পাওয়া গেল। অজানা রোধের মান কত সেটা নির্ণয় করো। মিটার ব্রিজের যখন ম্যাথ আসবে তুমি কোনো মতে একটা মিটার ব্রিজ এঁকে দিবা, তোমার অত ভালো হওয়ার দরকার নেই, যে কোনো মতে তুমি একটু এঁকে দিবা যাতে তুমি ম্যাথটা করতে পারো। এখন এখান থেকে এই বিন্দু পর্যন্ত এই যে তার, এই তারের দৈর্ঘ্য হচ্ছে 1 মিটার বা 100 সেন্টিমিটার। আমাদের দেখো এটা হচ্ছে ডান ফাঁক, এটা হচ্ছে বাম ফাঁক। কি বলছে কোন ফাঁকে আছে? ডান ফাঁকে 4 ওহম, তাহলে এখানে আছে হচ্ছে 4 ওহম রোধ, যেটা আমি জানি, যেটাকে আমরা কি দিয়ে প্রকাশ করি? কিউ দিয়ে প্রকাশ করি। এবং বাম ফাঁকে আছে হচ্ছে অজানা রোধ, তাহলে আমাদের এখানেই আছে হচ্ছে অজানা রোধটা। এই অজানা রোধটাই কিন্তু এবার আমাদের পি, এর মান আমাদের বের করতে হবে। কোথায় আমরা নাল পয়েন্ট পাইছি? তাহলে এখান থেকে এই যে গ্যালভানোমিটার, এই গ্যালভানোমিটার দিয়ে জকি যুক্ত করে আমরা কোথায় নাল পয়েন্ট পাইছি? 30 সেন্টিমিটার দূরে। কোন বিন্দু থেকে? দেখো এই কথাটা কিন্তু বলে দিবে, বাম প্রান্ত থেকে। তাহলে বাম প্রান্ত কোনটা? এটা ডান প্রান্ত, এটা বাম প্রান্ত। তাহলে বাম প্রান্ত থেকে এই দূরত্বটা হচ্ছে এল, আর এইখান থেকে এই বিন্দু পর্যন্ত দূরত্বটা হচ্ছে 100 মাইনাস এল। তাহলে এই এল এর মানটা আমাদের দেওয়া আছে কত সেন্টিমিটার? 30 সেন্টিমিটার। আমাদের বের করতে হবে কার মান? পি এর মান। তাহলে এই বিন্দুতে যদি নাল পয়েন্ট পাওয়া যায় তাহলে গ্যালভানোমিটারের মধ্যে দিয়ে কোনো কারেন্ট যাচ্ছে না। যখন গ্যালভানোমিটারের মধ্যে দিয়ে কোনো কারেন্ট যাবে না তখন এটা ব্যালেন্স কন্ডিশন, এবং আমরা দেখেছি সূত্র হয় P ডিভাইডেড বাই Q ইজ ইকুয়াল টু L ডিভাইডেড বাই 100 মাইনাস L। এখন এই P এর মান অজানা, তাহলে P এর মানটা আমাদের বের করতে হবে। Q এর মান জানা, কত দেওয়া আছে? 4 ওহম, বসাই দিলাম। L এর মান অর্থাৎ নাল পয়েন্টের দূরত্ব এটা হচ্ছে 30 সেন্টিমিটার। অনেকে বলতে পারে মিটার করবে, দেখো মিটার করার কোনো দরকার নেই, কারণ উপরেও সেন্টিমিটার আর নিচে তুমি 100 সেন্টিমিটার থেকে এল বিয়োগ দিচ্ছ, তাহলে সমস্যা নেই। এই ব্যাপারটা একটু এইভাবে বুঝবা যে এটা যদি 30 হয় তাহলে ওটা 100 মাইনাস এল, 100 মাইনাস 30 70। তো যাই হোক এখান থেকে তোমরা মান বের করবা, পি এর মান হিসাব করে দেখবা, পি এর মান আসবে 12/7 ওহম। এটাই হচ্ছে আমাদের অজানা রোধের মান।